আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের টাউন হলে, আর ওইখান থেকেই সিএনজি যায় মুক্তাগাছার উদ্দেশ্যে। ইতিহাস, ঐতিহ্যের, সংস্কৃতির এই দেশ বাংলাদেশ, তারই সুবাদে আজকে আমরা আরও একটি ইতিহাস জানতে চলে এসেছি মুক্তাগাছা। আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ, তারই সুবাদে আজকে আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহে। আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি মুক্তাগাছা জমিদারদের একটি অংশ শশী লজ, আর আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জমিদার বাড়িটি দেখাতে। তো চলুন বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি টাউন হল মোড়ে। ওইখান থেকে সিএনজি করে 40 টাকা ভাড়া দিয়ে যাব মুক্তাগাছা। বন্ধুরা, আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে, যার সুবাদে আমি সেই 2019 সাল থেকে ট্রাভেল করেছি এবং একটি চ্যানেলও সেগুলো আপলোড দিতাম। মধ্যেখানে অনেক বড় একটি গ্যাপ পড়ে গিয়েছিল, যার দরুন আর আপলোড দিয়ে হয়নি। এখন আমি আবার নতুন দমে শুরু করেছি। ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের সাথে, আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। এখন থেকে নিয়মিতই এই চ্যানেলে আপনারা এরকম সুন্দর সুন্দর ইতিহাস, ঐতিহ্য সহ দৈনন্দিন ভিডিওগুলো দেখতে পারবেন। তো ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি। আমরা টাউন হল মোড় থেকে 40 টাকা করে সিএনজি দিয়ে যাচ্ছি মুক্তাগাছার উদ্দেশ্যে। যেতে যেতে আরো অনেক ধরনের কথাবার্তা হবে। যেতে যেতে চলুন আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিই। ময়মনসিংহ জেলায় যে কয়টি রাজবাড়ি আছে তার মধ্যে মুক্তাগাছা রাজবাড়ি অন্যতম। 1725 সালে শ্রীকৃষ্ণ আচার্য জমিদারটি প্রতিষ্ঠা করেন। আমরা রওনা দিয়েছি 1টার পরে, আর আমরা যখন সিএনজিতে উঠলাম তারই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা একেবারে ভিজা অবস্থায় আছে। কিছুক্ষণ আগেই এইখানে বৃষ্টি হয়েছে। যেতে যেতে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে একেবারে মনটা যেন ভরে যাচ্ছে। আহা, কতই না সুন্দর আমার এই সোনার বাংলাদেশ, তা ঘোরা যে আমার একেবারে বাকি রয়ে গিয়েছে। আমরা এখন ইনশাল্লাহ সিএনজি দিয়ে মাত্র 30 থেকে 35 মিনিট জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম মুক্তাগাছা। এবং মুক্তাগাছা এসে আমরা সিএনজি থেকে নেমে 40 টাকা করে ভাড়া মিটিয়ে ওইখান থেকে আরেকটি টমটম ধরে মাত্র 20 টাকা দিয়ে আমরা চলে যাব এখন মুক্তাগাছা জমিদার বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় মুর্শিদ কলি খাঁর কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য তার কৃতিত্বের পুরস্কার স্বরূপ বিনোদবাড়ি জমিদারি পান। মুক্তাগাছার আগের নাম ছিল বিনোদবাড়ি। তৎসময় আমরা চলে এসেছি মুক্তাগাছা জমিদার বাড়িতে। আপনারা 2টোর আগে গেলে গেট খোলা পাবেন না। প্রতিদিন 2টো থেকে 2:30টার মধ্যেই কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়ির মূল ফটক খোলা হয়। আমরা ওইখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসে বসে কাটিয়েছি। বন্ধুরা, মুক্তাগাছা জমিদার বাড়িতে ঢুকতে কোনো টিকিট লাগে না। আমরা বন্ধুরা যতই সামনের দিকে এগোচ্ছি, আমাদের চোখের সামনে যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 300 বছর পুরনো জমিদার বাড়ি। কতই না সুন্দর, কালের গর্ভে যেন সেটি বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ঢুকেই যেটা এক পলকে আমরা আগে দেখে নিলাম তার মূল ফটকটা এবং মূল এরিয়াটা কতই না চমৎকার ছিল। তখনকার জমিদাররা এখান দিয়ে হেঁটে যেতেন এবং এই বাড়িটা তারই সাক্ষী হয়ে বর্তমানে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। এটা হচ্ছে মূল ফটকের পিছনের অংশটা, এবং ওইখান দিয়েই কিন্তু আরও কিছু ধাপ পেরিয়ে মূল বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। ঢুকতেই একটা বিজ্ঞপ্তিতে সংক্ষিপ্ত ইতিহাস এক চোখে পলক করে নেবেন।
মুক্তাগাছার জমিদারের পূর্বপুরুষরা ছিলেন বগুড়ার অধিবাসী। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য প্রথম বগুড়া থেকে নৌকাযোগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ময়মনসিংহে আসেন। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই জমিদার বাড়িটি এখনও ভগ্নপ্রায়, তবুও সগর্বে জানান দিয়ে যায় আমাদের ঐতিহ্যকে। বহু বছর কেটে গেছে, মুক্তাগাছা জমিদার বাড়ি হারিয়েছে আগের সেই ঐশ্বর্য, কোনোভাবে টিকে আছে যেন। বর্তমানে বন্ধুরা, জমিদার আমলে ছিল নানা ধরনের জমিদারি রেওয়াজ। নজরানা তেমনি এক জমিদারি রেওয়াজ। রাজা বাহাদুরদের আগমনে বিভিন্ন ব্যক্তিবর্গ রাজাদের খুশি করতে নজরানা প্রদান করতেন। মুক্তারাম কর্মকার নামে এক ব্যক্তি রাজার আগমনে নজরানা হিসাবে একটি গাছা উপহার হিসেবে নিয়ে যান। রাজা গাছার নিখুঁত কারুকার্য দেখে খুশি হয়ে বিনোদবাড়ি নাম পরিবর্তন করে মুক্তারামের মুক্তা আর তার উপহার দেওয়া গাছা একত্র করে নতুন নাম রাখেন মুক্তাগাছা। সেই থেকে আজ অবধি এই নামটি প্রচলিত আছে। মুক্তাগাছা রাজঘাটের পাশেই এক খণ্ড ভূমি নির্বাচন করেন জমিদারগণ, নির্মাণ করেন রাজপ্রাসাদ। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 4 ছেলে রাজবাড়ির আশপাশে নানা প্রকার উন্নয়নমূলক কাজ করেন। শ্রীকৃষ্ণর প্রথম ছেলে রামরাম প্রতিষ্ঠা করেন কুলবৃহ ও রাজরাজেশ্বরী মন্দির। হররাম প্রতিষ্ঠা করেন শিব, বিষ্ণুরাম খনন করেন বিষ্ণুসাগর এবং শিবরাম প্রতিষ্ঠান করেন বাড়ির পাশে বৃহৎ পরিখা। রামরামের প্রতিষ্ঠা করা রাজরাজেশ্বরীতেই আছে অসাধারণ সব কারুকাজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন করে সংস্কার করার পর পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। রাজবাড়িতে হররাম আচার্য চৌধুরী মুক্তাগাছা জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে আছে হর হর রামেশ্বর শিব বিগ্রহ। অষ্টাদশ শতাব্দীতে বাড়ির সামনে শিব বিগ্রহটি নির্মাণ করেন জমিদার শ্রীকৃষ্ণের দ্বিতীয় ছেলে হররাম আচার্য চৌধুরী। মন্দিরটির উচ্চতা 30 ফুট। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় মন্দিরে থাকা শিব বিগ্রহ, গোপাল বিগ্রহ ও রাধা কৃষ্ণের মূর্তি চুরি হয়ে যায়। স্থানীয়দের মতে এগুলো ভারতের বিভিন্ন মন্দিরে পাচার হয়ে গেছে। এটাতে কাটা দিয়ে রাখছে যাতে করে না উঠে। এদিক দিয়ে দোতলাতে উঠতেন, ওইদিকে আরেকটা হয়তো বা কোনো কিছু ছিল আর কি, ওইটা ভেঙে গেছে। আর এই যে বিশাল আকারে এই যে পিছনের অংশ, এখানে তখন প্রতিদিনই কত রকমের অনুষ্ঠান ছিল, যেটা আজকে শুধু ইতিহাস। এই ইটগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, কথা বলছে আজ থেকে 300 বছর আগের ইতিহাসের। আমরা বন্ধুরা বিষ্ণুরাম শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় ছেলে। আলাপসিন পরগনার পানীয় জলের সংকট মেটাতে তিনি খনন করেন বিরাট এক দিঘি। এত বড় দিঘির স্থানীয় মানুষ আগে না দেখায় সাগরের সাথে তুলনায় দিয়ে দিঘিটিকে সাগর বলে অভিহিত করেন। যেহেতু দিঘিটি বিষ্ণুরাম খনন করেছেন, তাই তার নাম অনুসারে দিঘিটির নাম হয় বিষ্ণুসাগর। 1762 থেকে 1770 সালের মধ্যে দিঘিটি খনন করা হয়। মুক্তাগাছার রাজবাড়ির পূর্ব পাশে মন্ডার দোকানে পূর্ব পাশে 5 একর জায়গা নিয়ে বিষ্ণুসাগর বিস্তৃত ছিল। স্বচ্ছ পানির শীতলতা উপভোগ করতে জমিদারদের প্রধান আকর্ষণের জায়গা ছিল বিষ্ণুসাগর।
মুক্তাগাছার পরিধি ছিল প্রায় 200 বর্গ কিলোমিটার। বিশাল এই শাসন এলাকাকে সুবিধার জন্য শ্রীকৃষ্ণের 4 ছেলের বংশধর বিভিন্ন অংশে ভাগ করে নেন। বর্তমান সাব রেজিস্ট্রি অফিস থেকে নবারুণ বিদ্যানিকেতন পর্যন্ত অংশ ছিল রামরাম আচার্য চৌধুরীর। রামরামের ছিল 3 ছেলে, রুদ্ররাম, বিজয়রাম, কৃষ্ণচন্দ্র রাম। এরা আবার মৃত্যুর পর 3 ভাবে বিভক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর দ্বিতীয় পুত্র হররামের 8 অনি পরিমাণ জমিদারির মালিকানা ছিল, আর এই 8 অনি বাড়িটি বর্তমানে রাজবাড়ি হিসেবে পরিচিত। এটি প্রত্নতত্ত্ব বিভাগের হেফাজতে রয়েছে। হররামের ছিল 2 পুত্র, রামকান্ত ও কৃষ্ণকান্ত। আটানি বাড়ির প্রভাব প্রতিপত্তি ছিল সবচাইতে বেশি। বাড়িটি তৈরি করা হয় বিশেষ নকশায় ও অসাধারণ কৌশলে। এই বাড়িটির কারুকার্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে ভারতের শিলাইদহের অনুরূপ একটি শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, জি, তারপরে আসে তার তো কোনো নিচের ছেলে ছিল না, সব তার দত্তক নেওয়া ছেলে ছিল না, যতটুকু জানতে পেরেছি আমি। জি, তারপর আছে শশীকান্ত, শশীকান্ত লাস্ট রাজা, এই মানে জমিদার এই ইয়ার। তারপরে তারা 1947-এ চলে গেল দেশ ভাগ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, তারপর থেকে আর এখানে কেউ থাকে না। না না না, নবাব সিরাজুল্লাহ নানা ছিল আলীবর্দী খা। জি জি, মাঝখানে আরো ইতিহাস আছে। এখন তার যে বংশধর তাদের কোনো বংশধর কেউ নেই, আর কেউ নাই। ও, কেউ না থাকার কারণে এগুলো ফালায় অন্য কোথাও চলে যাওয়ার কারণে এটা সরকারের গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে না? আচ্ছা আচ্ছা। এটা চাচা কত সালে এটা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল? 1800 কত সালের দিকে? এক এক জমিদার এক এক সময় করছে, কারণ এখানে তো জমিদার তো অনেকগুলো ছিল। ও, সর্বশেষ যারা থাকছে তাদের কথাটা এখন উঠে আসে আর কি, না? আচ্ছা আচ্ছা। এগুলো তো আগে মানুষ থাকতো, হ্যাঁ, এখন কালের ক্রমে এগুলো ধ্বংস। এটা পিছনের অংশ না? মূলত জমিদার থাকতো কোথায়? ওই যে টিনের ওইটার মধ্যে থাকতো, আর সামনেরটা হচ্ছে মন্দির। আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে সংক্ষেপে একজন চাচা কিছু বললেন। এই যে ধ্বংসপ্রায় গড়টি দেখছেন, 2 তলা বিশিষ্ট এই গড়টিতেই কিন্তু তখনকার জমিদাররা থাকতেন। বন্ধুরা, কালের বিবর্তনে এটি যেন বর্তমানে আমাদের স্বচক্ষে শুধু একটি স্মৃতি হয়েই দাঁড়িয়ে আছে। কত রকমের অনুষ্ঠান প্রতিনিয়তই হতো এই বাড়িতে, আর আজকে সেটি হচ্ছে গিয়ে একেবারে পরিত্যক্ত নির্জন একটি বাড়ি। এই বাড়ির প্রতিটি ইট এবং নকশাগুলো দেখলেই মনে হয় যে কতটুকু মায়া নিয়ে, কতটুকু গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছিল এই বাড়িটি। বন্ধুরা, অনেক চেষ্টা করেও তারা হাতির সংখ্যা বাড়াতে পারেননি। 99টি হাতির বেশি হলেই মারা যেত, না হয় পাগল হয়ে যেত। বিষ্ণুরামের 3 ছেলে, কৃষ্ণ কিশোর, শ্যামা কিশোর ও চন্দ্রকিশোর। শ্রীকৃষ্ণের সকল ছেলে জমিদারি প্রথা বিলোপের পর ভারত চলে গেল। একমাত্র বিশ্বরামের বংশধর মুক্তাগাছায় ছিলেন। বাংলাদেশে বিষ্ণুরামের সব শেষ বংশধর ছিলেন শ্রী দেবাশিস আচার্য চৌধুরীর টুবলো। তারও 3 মেয়ে। শিবরাম শ্রীকৃষ্ণের 4র্থ ছেলে। বর্তমানে শহীদ স্মৃতি সরকারি কলেজ তারই অংশে অবস্থিত। তবে শিবরামের বাড়িতে অবস্থিত কলেজের মূল ফটকের উঁচু বাড়িটি ছাড়া সব ধ্বংস হয়ে গেছে। রাজবাড়িটিতে কলেজ করা হলেও কলেজ সম্পর্কিত কোনো ইতিহাস ফলক নেই। সর্বসাধারণের জন্য জানা যায়, মুক্তাগাছের জমিদার বাড়িটি ছিল নানা মূল্যবান ও দর্শনীয় বস্তু। বাড়িগুলোর কারুকার্য এত বছর পরেও নতুনের মতো লাগে।
সাব রেজিস্ট্রি অফিস, নগেন্দ্র নারায়ণ NA বালিকা উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যানিকেতন, মুক্তিযোদ্ধা সংসদ, ভূমি অফিস, রামরাম, হররাম ও শিবরামের অংশে প্রতিষ্ঠিত হয়। বিষ্ণুরামের অংশে তৈরি করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বন্ধুরা, আসলে কি বলবো, ইতিহাস সম্পর্কে জানতে আমার খুবই ভালো লাগে। আজকের এই ট্যুরটি একেবারে আমার বৃথা যায়নি। আমি এই মুক্তাগাছা জমিদার বাড়িতে এসে আসলে আনন্দিত, আমার খুব ভালোই লাগছে বলা যায়। বন্ধুরা, চলুন আমরা আবার ইতিহাসে লর্ড কনসিয়ালসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তী সময়ে মুক্তাগাছার জমিদারদের সাথে ইংরেজদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সমাজসেবায় বিশেষ অবদান ইংরেজদের মুগ্ধ করেছিল, তাই জমিদারদের তারা রাজা ও মহারাজাতে উপাধিতে ভূষিত করেন। রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী, মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী, মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী এর বাস্তব উদাহরণ। এই সকল রাজা মহারাজাদের আমলে মুক্তাগাছার বিশেষ ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়। রাজা জগৎ কিশোর ছিলেন আরেক বিদ্যা অনুরাগী। তিনি ময়মনসিংহে মায়ের নামে প্রতিষ্ঠা করেন বিদ্যাময়ী স্কুল। এছাড়াও রাজা মহারাজাগণ অর্থ জমি দান করেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ নির্মাণে। বন্ধুরা, আমরা ঘুরে বেশ আনন্দই পেয়েছি। আমরা এখন চলে যাচ্ছি আবারও ময়মনসিংহের উদ্দেশ্যে। আমরা যেহেতু একেবারে দুপুরের দিকে এসেছিলাম, ঘন্টা দুয়েক ঘুরেই কিন্তু আমরা ভালোভাবে বাড়িটি ঘুরে চলে যাই। তো যেতে যেতেই পাশেই পড়বে সে বন্ধুরা, মুক্তাগাছা ঘুরে আমাদের খুবই ক্ষুধা লেগেছে। তো আমরা ওইখানে কিছু খাবো না, আমরা সোজা চলে যাব ময়মনসিংহ এসে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে এসে কাচ্চি অর্ডার দিয়ে পেট ভরে খেয়ে দিয়ে তারপরে আরাম আয়েশ করে আমরা আমাদের কিছু কাজ ছিল ময়মনসিংহ, ওইগুলো সেরে বাসায় চলে যাই। বন্ধুরা, এক অন্য রকমের আজকের অনুভূতি হয়েছে এবং যা এক অন্য লেভেলের বলা চলে। তো আপনারা যারা এখনও ঘুরে যাননি, যারা আসবেন ভাবছেন, আর দেরি না করে ইতিহাস ঐতিহ্য জানতে চলে আসুন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।